আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরান গতকাল আ বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে একটা ভয়াবহ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এতে এই ফ্যাক্টরি দুটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং ফ্যাক্টরির উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। তো গতকাল ইসরায়েল এভাবে ইরানের কয়েকটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে হামলা চালায়, যার জবাবে ইরান পূর্ব ঘোষণা অনুযায়ী এই পাল্টা হামলা চালায়। তো গতকাল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ইউনিভার্সিটিগুলোতেও আক্রমণ করে এবং এখন ইরান এর পাল্টা জবাবে তারা একটা হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের ইউনিভার্সিটিগুলো এবং মধ্যপ্রাচ্যে বা উপসাগরের দেশগুলোতে যেখানে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে ইরান হামলা চালাবে, এই ঘোষণাটা ইরান দিয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো সে হামলাটা পরিচালনা করবে ইরান। তো এই যুদ্ধের একটা লক্ষণীয় দিক হলো ইরান এই টিট ফর টাট এই পলিসিটা অবলম্বন করছে, অর্থাৎ ঠিক ইসরায়েল যখন ইরানের বেসামরিক বা শিল্প কারখানায় এইসব জায়গায় যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ করছে তার ২৪ ঘন্টার মধ্যেই ঘোষণা দিয়ে ইরানও সেই ধরনের একই ধরনের স্থাপনাগুলোতে পাল্টা হামলা করছে। তো বস্তুত এই যুদ্ধটা এখন একটা সামরিক যুদ্ধটা একটা ইকোনমিক ওয়ারে বা অর্থনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। তো বাহরাইন এবং আরব আমিরাতের যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি এটা ধ্বংসপ্রাপ্ত হলো, তো এটা একটা বিরাট বড় ধাক্কা এবং এর কারণ হচ্ছে যে এই অঞ্চলে প্রায় বিশ্বের মোট যে চাহিদা রয়েছে অ্যালুমিনিয়ামের সেটার প্রায় ৯% এখান থেকেই সরবরাহ করা হয়। সুতরাং এটাও একটা বিশ্ব অর্থনীতির জন্য খারাপ খবর। তো ইসরায়েল গতকাল ইরানের পানি শোধনাগারেও হামলা চালিয়েছে। তো এখন ইরান যে ঘোষণা দিয়েছে তারাও টিট ফর টাট পলিসিটা অবলম্বন করবে, তাহলে উপসাগরীয় দেশগুলোর পানি শোধনাগার এবং ইসরায়েলের অভ্যন্তরের পানি শোধনাগারেও ইরান আক্রমণ চালাবে। তো এখানে উল্লেখ করবার বিষয় হলো যে উপসাগরের দেশগুলোতে খাবার পানিটা ভূগর্ভস্থ উৎস থেকে আসে না, সমুদ্রের পানি পরিশোধন করে তা পান করার ব্যবস্থা করা হয় এবং এটাই হচ্ছে সেই পানি শোধনাগার। তো চলমান এই যুদ্ধে ইসরায়েল আরও একটা অপকৌশল গ্রহণ করেছে, সেটি হলো ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ নিজে একটা অপকর্ম করে তার দোষটা অন্যের ঘাড়ের উপরে চাপানো। তো গতকালে এর একটা নমুনা দেখা গেছে যে ইরাকের একটি স্বায়ত্তশাসিত এলাকা যেটা কুর্দিস্তান, এবং এই কুর্দিস্তানের যে প্রেসিডেন্ট রয়েছেন নেচিভান বারজানি, তার বাসভবনে একটা ড্রোন হামলা হয়েছে, তবে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন এবং অল্পের জন্য তিনি বেঁচে গেছেন। তো ইরান এই হামলার নিন্দা করেছে এবং ইরান বলছে যে এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাজ। এদিকে যুক্তরাষ্ট্র বলছে যে এটা এই হামলাটা ইরাকের যে ইরানপন্থী যোদ্ধারা রয়েছে তাদের কাজ, অর্থাৎ পরোক্ষভাবে এটা ইরানের কাজ। তো উল্লেখ্য যে ইরান ইরাক সীমান্ত জুড়ে যে কুর্দি যোদ্ধারা রয়েছে বা কুর্দি জনগোষ্ঠী রয়েছে এদেরকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র তার স্থল আক্রমণটা ইরানের অভ্যন্তরে পরিচালনা করতে চায়। তবে ইরানের ইরাকের এই কুর্দি অঞ্চলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন এই বারজানি, তিনি এটার তীব্র বিরোধিতা করেছেন। সম্ভবত এ কারণে তার উপরে এই হামলাটা করেছে। তো গতকাল ওমানের উপরেও এই ওমানের সালালাহ একটা বন্দর রয়েছে, সেখানেও একটা বড় ধরনের ড্রোন হামলা হয়েছে। তো এটিও ইসরায়েলের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে, কারণ হচ্ছে যে ওমানের সাথে এই ইরানের একটা ফ্রেন্ডলি সম্পর্ক রয়েছে এবং ওমান এই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘদিন ধরে তারা আলোচনার মধ্যস্থতা করছিল। সুতরাং এটা ইরান করবার কথা নয়। তো ওমান এই যুদ্ধে তারা একটা নিরপেক্ষতার প্রমাণ এখনও পর্যন্ত দিয়েছে, পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না। এবং ওই ওমান সরকার এই যে তাদের এই বন্দরে হামলা হলো সালালা বন্দরে, তারা তদন্ত করছে এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এখনও পর্যন্ত যুদ্ধরত কোনো পক্ষই এই হামলার দায়ভার স্বীকার করেনি। তো উল্লেখ্য যে ইরান ইসরায়েলের এরকম আরও বেশ কিছু সম্ভাব্য ফলস ফ্ল্যাগ অপারেশনের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছে। এর মধ্যে জেরুজালেমে যে আল আকসা মসজিদ রয়েছে সেখানে একটা ইসরায়েল ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে এবং আরও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে মক্কার যে কাবাঘর রয়েছে সেখানে তারা হামলা করতে পারে বা কাবাঘরের আশেপাশে হামলা করতে পারে। এছাড়া উপসাগরীয় দেশগুলোর কোনো রাষ্ট্রের বাদশাহ বা আমির বা রাষ্ট্রপ্রধান তাদের যে কোনো কাউকে তাদের বাসভবনে বা অফিসে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করতে পারে। তো এভাবে ইরান একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে সেটা ইসরায়েল একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে সেটা ইরানের উপরে দায়ভারটা দিতে পারে এবং ইসরায়েল তুরস্ক বা আজারবাইজানের অভ্যন্তরেও হামলা চালাতে পারে। এদিকে দক্ষিণ লেবাননে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে একটা তুমুল সংঘর্ষ হচ্ছে এবং হেজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরায়েলের ব্যাপক
বেশ কিছু সৈন্য নিহত এবং হতাহত হয়েছে, যাদের মধ্যে ইসরায়েল ১ জন সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে এবং ৯ জন আহত হওয়ার কথা স্বীকার করেছে। তো হেজবুল্লাহর আক্রমণে প্রায় ২০টির মতো ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক সেগুলো ধ্বংস হয়েছে। তো গতকাল সারা রাত ধরে এই লেবাননের হেজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে ২৫০টি মতো মিসাইল, ড্রোন এবং সেই রকেটগুলো তারা দিয়ে হামলা চালিয়েছে। এর ফলে ইসরায়েলের গতকাল যে শনিবার রাত ছিল, সেই রাতে প্রতি মিনিটে মিনিটে তাদের সাইরন বেজে ওঠে এবং ইসরায়েলের অভ্যন্তরের জনগণ তারা বাংকারের মধ্যে একটা বিনিদ্র রজনী বা বিনিদ্র রাত্রি কাটায় এবং এটা তাদের জন্য ভীষণ একটা যন্ত্রণার একটা উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। তো অন্যদিকে ইসরায়েল যে জানায় তারা সিরিয়ার সীমান্তটা ব্যবহার করে দক্ষিণ লেবাননে হামলা পরিচালনা করেছে। তো সিরিয়ার এই সীমান্তটা হচ্ছে এক পাশে রয়েছে মাউন্ট হেরমন, এই একটা পর্বত রয়েছে এবং অন্য পাশে এই পর্বতেরই অন্য পাশে যে সীমান্ত মাউন্ট ডোভ বলে বা শেবা ফার্মস বলে, সেটা লেবাননের দিকে। তো এই হেজবুল্লাহ অনেক আগেই জানিয়েছিল যে ইসরায়েল এভাবে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে। তবে সিরিয়ার যে বর্তমান সরকার রয়েছে তারা এখনও এই বিষয়ে মুখ খোলেনি, তারা নীরব রয়েছে। তো এইদিকে ইসরায়েল লেবাননের ৩ জন সাংবাদিককে হত্যা করেছে। এই ঘটনায় লেবাননের রাস্তায় ব্যাপক বিক্ষোভ হয়েছে, রাজপথে এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনেও এটার একটা তীব্র এবং কঠোর নিন্দার ঝড় উঠেছে। তো লেবানন জুড়ে এভাবে ইসরায়েল যে বেসামরিক লোকদেরকে যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এখন পর্যন্ত প্রায় ১২০০র বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। তো এতে এই লেবাননের অভ্যন্তরে শিয়া সুন্নি একটা বিরোধ রয়েছে। এই বিরোধটা মিটে গিয়ে একত্রিত তারা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইসরায়েলের এই বর্বরতার ফলে। তো এভাবে যদি শিয়া সুন্নি লেবাননে একত্রিত হয়, তাহলে ইসরায়েল লেবানন দখল করতে পারবে না এবং লেবানন যুদ্ধে ইসরায়েল পরাজিত হবে। তো এই যুদ্ধে লেবানন দখল করা ইসরায়েলের প্ল্যান বির একটা অংশ এবং ইরানে যদি কোনো কারণে যুদ্ধবিরতি হয় বা ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের থেকে রণভঙ্গ দেন বা যুদ্ধ বন্ধ করে দেন, তখন ইসরায়েল সেক্ষেত্রে এই লেবাননের দখল করে বা লেবাননে একটা বিরাট অংশকে বাফার জোন ঘোষণা করে নিজেকে বিজয়ী দেখাতে চাইবে। তো এটাই ইসরায়েলের প্ল্যান বির অংশ, যেটা লেবানন। তো এইদিকে ইরাকের অভ্যন্তরে যে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা রয়েছে, তারা সিরিয়ায় অবস্থিত মার্কিন একটাই মাত্র এখন সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, সেখানে তারা ভয়াবহ ড্রোন হামলা করেছে। তবে সিরিয়ার সরকার বলছে যে তারা ইরানের এই ড্রোন হামলাটা ঠেকিয়ে দিয়েছে বা প্রতিরোধ করছে। সুতরাং এভাবে সিরিয়া নিজেও একটা ব্যাটেল ফিল্ডে পরিণত হচ্ছে এবং আস্তে আস্তে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ গতকাল ইয়েমেন সংযুক্ত হয়েছে, এখন সিরিয়াও এই যুদ্ধে সংযুক্ত হচ্ছে। তো ইরাকের অভ্যন্তরে এই ইরানপন্থী যোদ্ধারা গতকাল জর্ডানের অভ্যন্তরেও ব্যাপক ড্রোন এবং তাদের রকেট হামলা বা মিসাইল হামলা চালিয়েছে। এছাড়া এই সমস্ত ইরানপন্থী যোদ্ধারা ইরাকের রাজধানী বাগদাদেও তারা মার্কিন স্থাপনায়, বিভিন্ন স্থাপনায় তারা হামলা করেছে এবং তারা দাবি করছে যে ২৪ ঘন্টায় তারা ২৩টি মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে বা ২৩ বার তারা হামলা করেছে। তো এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধারা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করেছে, হাইপারসনিক মিসাইল তারা নিক্ষেপ করেছে এবং ড্রোন হামলা চালিয়েছে। তো পর্যবেক্ষকরা বলছেন যে ইয়েমেনের হুথিরা এই যে পরপর ২ দিন যেভাবে হামলা করলো ইসরায়েলের উপরে, স্বল্প মাত্রার হামলা করেছে, তো এটা মূলত একটা ওয়ার্নিং শট। তো এটা প্রতীকীভাবে হুথিরা এই যুদ্ধে নেমেছে, এখনও পূর্ণাঙ্গভাবে তারা যুদ্ধে নামে নেই। তো এখানে হুথিদের একটা টার্গেট রয়েছে যে যুদ্ধ যদি বন্ধ না হয়, ইরানের উপরে হামলা যদি বন্ধ না করা হয় এবং ইরানের উপরে যদি স্থল হামলা শুরু করা হয় এবং ইরানের দ্বীপ যদি দখল করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে এবং সৌদি আরব এবং আরব আমিরাত এরা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা যুক্তরাষ্ট্রকে আরও প্রকাশ্যে সহযোগিতা করতে থাকে, তখন হুথিরা পূর্ণাঙ্গ যুদ্ধে নামবে। তো এই পূর্ণাঙ্গ যুদ্ধে তারা নামলে ইসরায়েল ছাড়াও তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে তারা হামলা চালাবে। এমনকি লোহিত সাগরের অপর পশ্চিম পারে একটা দেশ রয়েছে জিবুতি, সেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানেও হামলা চালাতে পারে। তাহলে যুদ্ধটা আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হতে থাকবে। এদিকে ইরান ইউক্রেনের উপর চড়াও হয়েছে এবং গতকাল আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের ড্রোন পরিচালনাকারী একটা সেন্টার রয়েছে, সেখানে ইরান একটা ভয়াবহ মিসাইল হামলা করেছে। এতে ইউক্রেনের ২১ জন ড্রোন বিশেষজ্ঞ নিহত হয়েছে। তো ইউক্রেন গতকাল তারা কাতারের সাথে একটা সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, এর কিছু আগে তারা সৌদি আরবের সাথে একটা সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। তো ইউক্রেন দাবি করছে যে তারা ইরানের শাহেদ
ড্রোনগুলো ধ্বংস করে দিতে সক্ষম, এটা তারা রুশ ইউক্রেন গত 4 বছরের যুদ্ধ থেকে শিখেছে। তো ইরান তার আকাশে আরও একটি মার্কিন F-16 বিমান ধ্বংসের দাবি করেছে। এর আগে আমরা জেনেছিলাম যে F-15, F-18, F-35, এবার F-16 ভার্সনের তারা যুদ্ধ বিমান ইরানের আকাশে তারা ভূপাতিত করার দাবি করেছে। তো ইরান এখন তার অপারেশন এই ট্রু প্রমিস যেটা রয়েছে তার ৮৬তম অভিযান চালিয়েছে। তো সবাই ভাবছিল যে ইরান ১ মাস যুদ্ধ করতে পারবে কিনা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইরানের এখনও সেই পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলার সেই পূর্ণাঙ্গ শক্তিটা রয়েছে। তো গতকালের একটা অভিযানে ইরানের সবচেয়ে বড় একটা সাফল্য হচ্ছে যে সৌদি আরবের যেটা প্রিন্স সুলতান বিমান ঘাঁটি রয়েছে, এয়ারবেস রয়েছে, সেখানে মার্কিন বেশ কয়েকটি বিমান ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই বিমানগুলো মূলত রিফুয়েলিং এয়ারক্রাফট এবং একটি সার্ভিলেন্স এয়ারক্রাফট তারা ধ্বংস করেছে। এতে এগুলো অনেক উচ্চ মূল্যের এবং কয়েক মিলিয়ন ডলার এগুলোর প্রত্যেকটির দাম। তো এভাবে তাদের কয়েক শত মিলিয়ন ডলার একদিনেই তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম। তো ইরান এখন নতুন করে ভাবছে যে তারা এই পারমাণবিক বিস্তার রোধ চুক্তি বা এনপিটি সেখান থেকে তারা বেরিয়ে যাবে। এই নিয়ে ইরানের সংসদে একটা জোর আলোচনা চলছে। তো ইরান যদি এই চুক্তি থেকে বের হয়ে যায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে ধাবিত হবে। এবং ইরান যুক্তি দেখাচ্ছে যেহেতু ইসরায়েল বারবার ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচিগুলোর উপর আঘাত করছে, সুতরাং তাদের আর এই এনপিটিতে থাকার কোনো যৌক্তিকতা নাই। তো এইদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ৩,০০০ শহরে একটা ব্যাপক ট্রাম্প বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং এতে প্রায় সর্বমোট পর্যবেক্ষকরা বলছেন ১ কোটির কাছাকাছি মানুষ এই ট্রাম্প বিরোধী সমাবেশে অংশ নিয়েছে। এবং যুক্তরাষ্ট্রে এখন ধীরে ধীরে এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন জনগণরা জ্বলে উঠছে। তো তারা এই ট্রাম্পের যে গতকাল যেটা অনুষ্ঠিত হলো ট্রাম্প বিরোধী বিক্ষোভ, সেখানে তারা ডোনাল্ড ট্রাম্পের এই অভিবাসী নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেটার বিরুদ্ধে স্লোগান দেয় এবং ট্রাম্পকে অভিশংসন করে তাকে ক্ষমতাচ্যুত করার একটা তারা স্লোগান তোলে। তো মার্কিন ইতিহাসে কোনো রানিং প্রেসিডেন্ট ঠিক ১-১.৫ বছরের মাথায় এভাবে জনপ্রিয় হয়ে উঠবেন এবং তার বিরুদ্ধে এ ধরনের একটা প্রচণ্ড বিক্ষোভ সংগঠিত হবে, এটা নজিরবিহীন। তো এমনও হয়তো দেখা যেতে পারে যে এই ডোনাল্ড ট্রাম্পই হয়তোবা হবেন একমাত্র প্রেসিডেন্ট যিনি জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছেন। এইদিকে পাকিস্তানের রোববার ৪টি দেশের একটা যুদ্ধ বন্ধের একটা সম্মেলন হয়েছে রাজধানী ইসলামাবাদে। এতে সেই পাকিস্তান, সৌদি আরব, দেন তুরস্ক এবং মিশর এতে অংশগ্রহণ করে, এই ৪টি দেশ। তো ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আব্বাস আরাকজির সঙ্গে সেখান থেকে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনিও কথা বলেন। তো ইরান সেই সম্মেলনে এই টেলিফোনের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে চলমান যে যুদ্ধটা চলছে তাতে এই যুদ্ধটা ইরান শুরু করেনি, যুদ্ধটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুরু করেছে এবং তারাই আগ্রাসন চালিয়েছে। এবং তিনি এই ৪টি দেশকে আহ্বান জানান যে এই সকল আঞ্চলিক দেশ যেন এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে আইন বহির্ভূত কর্মকাণ্ড করছে সেটার বিরুদ্ধে যেন তারা যুদ্ধ নামে বা প্রতিরোধ করে। এই সম্মেলনে তিনি সেই আহ্বান জানান। সুতরাং এই সম্মেলন থেকে যে যুদ্ধ বন্ধের বিরাট কিছু বের হয়ে আসবে এটা ঠিক আশা করা যায় না। বস্তুত এই ধরনের কূটনীতিতে এখন খুব একটা বেশি লাভ হবে না। তো এই সম্মেলনটা তুরস্কে হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত ইরান এতে রাজি ছিল না। ওইদিকে হয়তো সৌদি আরবও রাজি ছিল না। সৌদি আরব ভেবেছে যে পাকিস্তান তাদের জন্য কমফোর্টেবল দেশ, এদিকে ইরানও তাই ভেবেছে পাকিস্তান তাদের জন্য হয়তো একটা নমনীয় দেশ। এজন্য এটা আঙ্কারা থেকে শেষ মুহূর্তে এটা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। তো এদিকে এই কূটনীতির আড়ালে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এই মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক একটা সমরসজ্জা করেছে। ৩,৫০০ তাদের মার্কিন যে মেরিন সেনা রয়েছে তারা এসেছে, অতিরিক্ত ১০,০০০ সৈন্য এসেছে এবং আগেও ৫০,০০০ সৈন্য ছিল, ২০০ বিমান ছিল এবং ২টি তাদের বিমানবাহী রণতরী ছিল, যার মধ্যে এই জেরাল্ড ফোর্ড এখন তারা এখান থেকে চলে গিয়েছে অকেজো হয়ে। এটা এখন মেরামত করার জন্য ক্রোয়েশিয়ায় অবস্থান করছে, অনেক দূরে, এটা আর ফিরে আসার সম্ভাবনা নাই। তো এর স্থলে এখন যুক্তরাষ্ট্রের নতুন একটি বিমানবাহী রণতরী USS জর্জ বুশ, এটা তারা রওনা দিয়েছে এবং কয়েকদিনের মধ্যে এটা মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এদিকে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারা খবর দিয়েছে যে যুক্তরাষ্ট্র এই
ইরানের অভ্যন্তরে একটা গ্রাউন্ড অপারেশন বা গ্রাউন্ড ইনভেনশন চালানোর জন্য তারা একটা ব্যাপক রণপ্রস্তুতি নিয়েছে এবং তারা পরিকল্পনা করেছে যে এই ইরানে তারা যে স্থল আক্রমণ করবে বা স্থল অভিযান চালাবে, তো ইরানে তারা কয়েক সপ্তাহের জন্য থাকবে বা কয়েক সপ্তাহের জন্য তারা এই স্থল হামলাটা ইরানের মধ্যে পরিচালনা করবে। তো এতে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি আছে কিনা এবং তিনি এটাতে সাইন করেছেন কিনা, অ্যাপ্রুভ করেছেন কিনা, এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তো এদিকে এই খবরটা আসার পর এবং আরও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটা দিয়েছে। তো ইরান এখন এটা বলছে যে ঠিক আছে, তোমাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষা করছি এবং মার্কিন স্থলবাহিনী যদি আসে তাহলে ইরান এটার একটা দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মার্কিন এই গ্রাউন্ড অপারেশন হয় কিনা এবং সেখানে যে কী ধরনের ক্ষয়ক্ষতির মুখে তারা পড়ে, এটা একটা যুদ্ধের একটা নতুন ফাইনাল স্টেজের দিকে নিয়ে যাবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।